Bonsoir à toutes et à tous. J'espère que vous allez bien. তো শুভ সন্ধ্যা সবাইকে, আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। এবং বি ফ্রেন্ডসের পক্ষ থেকে আমাদের ফরাসি ভাষা শিক্ষার লাইভ ক্লাসে আপনাকে স্বাগতম। আমি শুভদা শাসি আপনাদের সাথে। তো ক্লাসটি শুরু করার আগে আজকে আপনারা একটু আমাকে দয়া করে জানাবেন যে আমার কথা আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা, এবং স্ক্রিনের আপনার ক্লিয়ার আছে কিনা। একটু দয়া করে যদি আপনারা কমেন্টে জানাতেন। জসীমউদ্দিন ভাইয়া লিখেছেন বুসওয়া। তো আমাকে একটু দয়া করে একটু বলবেন যে আমার কথা আপনারা কি ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা। ওকে, দুইজন লিখেছেন বুসওয়া মুসিউ। আশা করি আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পারতেছেন। সাউন্ড ক্লিয়ার, très bien, merci beaucoup pour votre commentaire. তো আজকে লাইভ ক্লাসটিতে আপনাদের স্বাগতম। আমরা নর্মালি 2019-এর দিক থেকে শুরু করেছিলাম আপনাদেরকে লাইভে ভাষা শেখানো। কারণ অনেকেই অনেক দূরে থাকেন, রেগুলার আমাদের ক্লাসে আসতে পারেন না, পাশাপাশি অনেকে কাজের কারণে আমাদের ক্লাসে আসতে পারেন না। তো সেই ক্ষেত্রে আমরা 2019, 20, 21, 22 এরকম 4টা সিজনের লাইভ ক্লাস করিয়েছিলাম, যেগুলো এখনো আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এই 2025 সালটা পেরিয়ে আমরা 2026 সালে যখন পা রেখেছি, আমাদের সামনে অনেক অনেক নতুন বাধা বিপত্তি এসেছে। সেটা অবশ্যই ফরাসি ভাষা শিক্ষা নিয়ে, ফরাসি কালচার নিয়ে, সংস্কৃতি নিয়ে। তো সেই জায়গা থেকেই আবার আমার উদ্যোগ যে আপনাদের কাছে এই ভাষাটাকে আবার আরো কিভাবে সহজভাবে পৌঁছানো যায়। তো আগের ভাষা শিক্ষা ক্লাসগুলোতে যে ধরনের আমাদের কিছু ত্রুটি ছিল, যেমন সাউন্ড সিস্টেমের দুর্বলতা বা নেটওয়ার্কের দুর্বলতা, আশা করি এই ভাষা শিক্ষার লাইভ ক্লাসগুলোতে এই সমস্যাগুলো আমাদের সামনে থাকবে না। আর পাশাপাশি আমি চেষ্টা করব আপনাদের প্রতিনিয়তই আপনাদের সাথে এই ক্লাসগুলো করাতে, যাতে প্রতিনিয়তই আপনারা এই ভাষাটাকে আরো সহজভাবে শিখতে পারেন। তো ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আপনারা একটু কাইন্ডলি যদি পারেন তাহলে আমাদের লাইভটা শেয়ার করে দিতে পারেন। কারণ আমাদের যেহেতু এই পেজটি নতুন পেজ, সে অনুযায়ী অনেকে এখনো জানে না যে এখানে রেগুলার আবার ভাষা শিক্ষা ক্লাস শুরু হয়েছে। তো এটা অনেকের জন্য উপকার হবে। আর আরেকটা বিষয়, আমরা এই সিজনটাতে অবশ্যই শুরু করব একদম নতুনদেরকে নিয়ে। আমরা আগের ক্লাসগুলো একটা সিরিজ ভাবে করিয়েছি। তো এই সিরিজটা আবার আমরা নতুন ভাবে ঢালাও ভাবে সাজাবো ডিজিটাল পদ্ধতিতে। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে একদম নতুন, মানে থেকে একদম A1 থেকে কিভাবে B2 লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তো 2022-এর পরে 2026 বলা চলে দীর্ঘ 3 থেকে 4 বছর পরে আপনাদের সামনে আবার এলাম এই লাইভ ক্লাসগুলো নিয়ে। তো আসুন আমরা শুরু করি আস্তে আস্তে। প্রথমত আমরা বি ফ্রেন্ডস ডিজিটাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে এই লাইভ ক্লাসগুলো অর্গানাইজ করতেছি। তো আপনারা যদি আমাদের এই বি ফ্রেন্ডস প্ল্যাটফর্মে আসেন, www.bfriends.fr, প্রথমত এই লাইভ ক্লাসগুলো আপনারা এই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। কারণ ফেসবুকের নতুন সিস্টেম অনুযায়ী লাইভ ক্লাসগুলো 1 মাসের বেশি আসলে পেজের মধ্যে থাকে না, এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই পেজে এই লাইভ ক্লাসগুলো সারা জীবনের জন্য পেয়ে যাবেন। আর পাশাপাশি আপনারা আমাদের এই পেজে যদি ভ্রমণ করেন, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে আমাদের সিভিক প্রস্তুতি কোর্স আছে, আমাদের ঘরে বসে ফরাসি শিখুন। আপাতত আপনারা যারা চাচ্ছেন যে খুব অল্প সময়ে A1টা শেষ করার জন্য রেগুলার ক্লাসে যাতায়াত করতে হয়, সেটা যদি আপনার কাছে সমস্যা মনে হয়, আপনি যদি দূরে থাকেন, বাংলাদেশে থাকেন, কানাডা থাকেন, বা যে কোনো জায়গায়, আপনারা কিন্তু আমাদের ফ্রেন্ডস ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবেন, যেখানে অবশ্যই আমাদের কুইজ, তারপরে সার্টিফিকেট, এগুলো ইনক্লুডেড আছে।
পাশাপাশি আমরা যে লাইভ ক্লাসটা করাবো সেই লাইভ ক্লাসটার জন্য অবশ্যই ঘরে বসে ফরাসি শিখুন যে A1 ক্লাসটা আছে, সেখানে এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে পেয়ে যাবেন। এবং যেটা হচ্ছে আমি বলবো যে আরেকটা গুড নিউজ আছে, আমাদের যেহেতু নতুন প্ল্যাটফর্ম, আমাদের হচ্ছে বলবো যে শুভ উদ্বোধন উপলক্ষে বর্তমানে কিন্তু একটা বড় ধরনের ডিসকাউন্ট চলতেছে কোর্সে, 50% ডিসকাউন্ট। তো আপনারা সেখানে দেখতে পারেন এবং হচ্ছে অবশ্যই এখানে যদি প্রবেশ করেন, এখানে আপনারা সকল ক্লাস হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে হচ্ছে একদম সকল কাল সকল ক্লাস এগুলো হচ্ছে সপ্তাহ আকারে পেয়ে যাবেন। আর পাশাপাশি আমাদের এখানে 3টা বই আছে, 3টা বইও কিন্তু এখানে কমান্ড করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আমরা আশা করি আগামী সপ্তাহ থেকে আপনারা আমাদের ফসাবে খাবানি ওফিওরা ফরমাসিও, যেখানে আপনারা সবাই আমাকে প্রেজেন্সিয়ালি পান, সেখানেও এই বইগুলো হচ্ছে আপনারা পাবেন। তো আমরা এখন চলে যাব সরাসরি হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তুতে। তো আমরা আজকে হচ্ছে ক্লাসটি শুরুই করব আমাদের একটু ফরাসি ভাষা শিক্ষার বা ভাষার হচ্ছে ইতিহাস নিয়ে। যেহেতু আমাদের বর্তমানে হচ্ছে ফরাসি সরকার চাচ্ছে যে আমরা ফ্রান্সের বিভিন্ন আইন কানুন, ফ্রান্সের সংস্কৃতির সাথে ইন্টিগ্রেট হই। তা আমার মনে হয় যে ভাষা শিক্ষার আগে আমরা জানতে পারি যে ফরাসি ভাষার ইতিহাস কি, এটা কোন ভাষা থেকে এসেছে এবং এই ভাষাটা কার কার সাথে মিল রাখে। তো এখানে যদি আমরা একটা ছবি দেখি, এটা হচ্ছে একটা হচ্ছে বলা চলে যে ভাষা শিক্ষার একটা গাছ। তো যেই গাছের মধ্যে হচ্ছে সমস্ত ভাষা শিক্ষা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পারতেছেন, এখানে আছে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, এখানে আছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এখানে আসে বড় করে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজ গুলো আসলে কোন জায়গা থেকে কোথা থেকে আসছে একটু যদি সংক্ষেপে আমরা জানি, সেটা হচ্ছে প্রথমত আমাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা এসেছে হচ্ছে এখানে লাতা মানে হচ্ছে ল্যাটিন, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের হচ্ছে এখানে ফ্রেঞ্চ আসছে, ইতালিয়ান আসছে, পর্তুগিজ ভাষা আসছে এবং হচ্ছে স্প্যানিশ ভাষা এসেছে। কিন্তু এখানে যদি আপনারা দেখেন ওয়েস্ট জার্মানিক থেকে আসছে হচ্ছে জার্মান ভাষা এবং হচ্ছে ইংরেজি ভাষা। অনেকেই মনে করি যে ইংরেজি এবং ফ্রেঞ্চ খুব কাছাকাছি, এটা কেন কাছাকাছি সেটাও আমরা দেখব। তবে তাদের কিন্তু হচ্ছে জন্ম এক জায়গা থেকে না, ঠিক আছে। এরপরে এখানে আরেকটু ক্লিয়ার ভাবে যদি আসি, আরেকটা গাছ যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র যে আমরা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে কথা বলতেছি এরকম না, এখানে কিন্তু আমাদের এই বাংলা ভাষাও কিন্তু এখানে আছে, যাকে হচ্ছে আন্দিক, যেমন সংস্কৃত, সংস্কৃত ভাষা থেকে আমাদের আসছে হিন্দি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি এবং বঙ্গালী, বঙ্গালী মানে হচ্ছে বেঙ্গলি, ঠিক আছে। তো এরকম ভাবি এখানে ওয়েস্টার্ন জার্মানিক থেকে আসছে ইংলিশ, ডয়েস, এরপরে হচ্ছে হাই জার্মান, এসেট্রা এসেট্রা। কিন্তু এই ল্যাটিন ভাষা থেকে আসছে আমাদের ফ্রেঞ্চ, ইতালিয়ান, স্প্যানিশ এবং হচ্ছে রোমানিয়ান। এই কারণেই দেখবেন যে ইউরোপের অনেক বড় বড় দেশের লোকজনই কিন্তু ফ্রেঞ্চ ভাষাটা জানে, বিশেষ করে ইতালিয়ানরা এবং হচ্ছে স্প্যানিশ এবং হচ্ছে পর্তুগিজ নাগরিকরা। কেন? কারণ হচ্ছে ল্যাটিন থেকে যেহেতু আমাদের এই কাছাকাছি 5টা ল্যাঙ্গুয়েজ আসছে, ফ্রেঞ্চ, স্প্যানিশ, রোমানিয়ান, পর্তুগিজ এবং ইতালিয়ান। যেমন আমরা যেহেতু সংস্কৃত ভাষা থেকে হিন্দি আসছে, বেঙ্গলি আসছে, আমরা যেমন বাংলা জানার ফলে হিন্দিটাকে খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারি বা উর্দুটাকে খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারি। একইভাবে এই দেশের যে নাগরিকরা আছে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে ফরাসি ভাষাটাকেও শিখে ফেলতে পারে, কারণ সবগুলোর কিন্তু উৎপত্তি স্থল হচ্ছে একই জায়গা থেকে। এরপরে যদি আমরা আরেকটু দেখি যে ফ্রান্সের আসলে উৎপত্তি স্থল যদি বলি, ফ্রান্সের হচ্ছে মোটামুটি 90% হচ্ছে ল্যাটিন ভাষা, অন্যান্য জায়গা থেকে একটু একটু আসছে। বিপরীত পক্ষে আমরা যদি একটু ইংরেজি ভাষা নিয়ে কথা বলি, কারণ হচ্ছে আমরা অনেকেই মনে করি যে ফ্রেঞ্চ ভাষাটা হয়তো বা ইংরেজি ভাষা থেকে আসছে, বা আমরা যেহেতু ইংরেজির সাথে বেশি পরিচিত, আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে হচ্ছে ইংরেজিকে আগেই রাখি। কিন্তু আমরা যদি একটু ইংরেজি ভাষার ইতিহাসও যদি দেখি যে ইংরেজি ভাষা এবং ফ্রেঞ্চ ভাষা অনেকটা মিল কেন, এটা হচ্ছে আপনার ইংরেজি ভাষার ডায়াগ্রাম। অবশ্যই এটা আমার ইন্টারনেট থেকে নেওয়া, এটা আমার নিজের বানানো না। যেখানে 29% হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে ইংরেজি ভাষার, 29% আসছে হচ্ছে অংলো ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চ ভাষা থেকে, ইংরেজি ভাষায় কিন্তু, হ্যাঁ।
এবং জার্মানিক ল্যাঙ্গুয়েজ আছে হচ্ছে আপনার 26%, এরপরে গ্রিক ল্যাঙ্গুয়েজ আছে 6%, আদার ল্যাঙ্গুয়েজ আছে 6%, এবং অন্যান্য ভাষা থেকে আসছে 4%। তো এটা হচ্ছে আপনার ইংলিশ ভাষার হচ্ছে বলা চলে যে একটা ডায়াগ্রাম। এখন এখানে আবার হচ্ছে লেখা আছে, এখানে একটা বিষয় আমি একটু সার্চ করেছিলাম। আমাদের জানি যে সবচেয়ে বিশ্বস্ত কিন্তু ওয়েবসাইট বলতে এবং উইকিপিডিয়া মোটামুটি একটা বিশ্বস্ত জায়গা আসে। তো এখানে আমি সার্চ দিয়েছিলাম আসলে লিস্ট অফ ইংলিশ ওয়ার্ডস অফ ফ্রেঞ্চ অরিজিন, ঠিক আছে। এখানে স্পষ্টভাবে লেখা আছে 45% অফ অল ইংলিশ ওয়ার্ডস হ্যাভ এ ফ্রেঞ্চ অরিজিন। তো তার মানে 45% কিন্তু হচ্ছে আপনার ইংলিশ ওয়ার্ডস আসছে হচ্ছে আপনার ফ্রেঞ্চ থেকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ইংলিশ ওয়ার্ডের সাথে ফ্রেঞ্চ ওয়ার্ডের অনেক মিল পাবেন, এটাই স্বাভাবিক। আর পাশাপাশি আমাদের বাংলাদেশ থেকে ইংল্যান্ড অনেক দূরে, কিন্তু ফ্রান্স এবং ইংল্যান্ড কিন্তু খুব দূরে না। এবং পুরো ইউরোপের মধ্যে একটাই হচ্ছে বলা চলে যে বর্ডার আছে, সেটা হচ্ছে ফ্রান্স এবং হচ্ছে ইংল্যান্ডের সাথে। তো স্বাভাবিক তারা অনেক যুদ্ধ করেছে, এবং এটা নাম করা যুদ্ধ যে আপনার গ্যার দো সন্ত, 100 বছরের যুদ্ধ। মানে গ্যার দো সন্ত যে 100 বছর এরকম না, ব্রিটিশ এবং ফ্রান্সের সাথে 116 বছর যুদ্ধ হয়েছে আপনার, যাতে ব্রিটিশরা ইউরোপ দখল না করতে পারে। কারণ ফ্রান্সের সাথে একটাই হচ্ছে বর্ডার। তো ফ্রান্সকে যদি কখনো আপনার জয়ী করতে পারতো ব্রিটিশরা, তখন তখন কিন্তু তারা হচ্ছে ইউরোপটাকেও শাসন করতে পারতো। বলা তো এটা হচ্ছে ইংলিশ এবং হচ্ছে ফ্রেঞ্চের মোটামুটি হচ্ছে আমি বলবো যে মোটামুটি হচ্ছে ইতিহাস। আপনারা আরো যদি জানার ইচ্ছা থাকে আমি বলবো যে উইকিপিডিয়াতে যেতে পারেন এবং সেখান থেকে আরো তথ্য নিতে পারেন, জানার কোনো শেষ নাই। তো এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত তথ্য ফ্রেঞ্চ এবং হচ্ছে ইংলিশের মধ্যে। এখন প্রশ্ন জাগতে পারে যে আসলে তাহলে ইংলিশে আমরা কেন কথা বলি, সেটারও ইতিহাস আছে। প্রথমত হচ্ছে আপনার ইংরেজি ভাষাটা কেন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে এবং ইন্টারন্যাশনাল ভাষা হয়ে গেছে, সেটা আর দ্বিতীয় কোনো কারণ না, যেটা আমরা সবাই জানি, ব্রিটিশ আম্পায়ার, যেটার অধীনে আমরাও ছিলাম, আমরাও ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি। তো যেহেতু ব্রিটিশরা সবচেয়ে বেশি দেশ শাসন করতে পেরেছে, তো সেই হিসেবে তারাই আমি বলবো যে পুরো বিশ্বের উপর একটা রাজত্ব টিকিয়ে রাখতে পেরেছে, এবং তাদের ভাষাটা ম্যাক্সিমাম দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। পাশাপাশি এখন বর্তমানে একমাত্র আমেরিকানদের কারণে হচ্ছে ইংলিশটা আরো ছড়িয়ে পড়তেছে। অবশ্যই আমেরিকান শাসনের কারণে না, আমেরিকান হলিউড মুভির কারণে, এরপরে হচ্ছে টেকনোলজির কারণে এসেটখা এসেটখা। তো এটা হলো সুন্দর একটা ডায়াগ্রাম আছে, এটা না হয় অন্য একদিন কথা বলবো এটা নিয়ে। যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এটার উপরে একটা ক্লাস করাবো। তো আমরা আস্তে আস্তে হচ্ছে ফরাসির দিকে ঢুকি। ইতিমধ্যে আমাদের সাথে প্রায় হাফ সেঞ্চুরি লোকজন আছেন। আপনারা একটু আমাদের ক্লাসটা শেয়ার করতে পারেন, যাতে হচ্ছে সবাই আমাদের সাথে জয়েন হইতে পারে, কেউ যাতে ক্লাসটাকে মিস না করে। তো আমরা আজকে হচ্ছে ক্লাসটি শুরু করার আগে আমরা কিছু জিনিস সম্পর্কে ধারণা নিব। সেটা হচ্ছে ফরাসি ভাষা শিক্ষার বিভিন্ন লেভেল, ফরাসি ভাষা শিক্ষার পরীক্ষা কি কি হইতে পারে, আমরা যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আতেস্তাসিও পাই সেটা আমাদের কি কি কাজে লাগতে পারে। এই যে আমরা ফরাসি বিভিন্ন ভাষা শিক্ষার ক্ষেত্রে বলি আমি A1 করছি, A2 করছি, B1 B2, এই জিনিসগুলো কি। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু সাধারণত বাংলাদেশে হচ্ছে অনেক বিদেশি ভাষা শিক্ষারই কিন্তু কোর্স আছে এবং পরীক্ষাও হয়। কিন্তু আমরা যেহেতু ইংলিশ কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি যাওয়ার চেষ্টা করি, যাতে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে, যাতে আমাদের জিনিসটা সহজ হয়, আমরা কিন্তু ইংলিশ পরীক্ষাগুলো বেশি দিই। এখন ইংলিশ পরীক্ষাও কিন্তু অনেকগুলো আছে, সেখানে আইল টেস্ট আছে, সেখানে আপনার টোইক আছে, টোফেল আছে। এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন অনেকেই এই বিষয়গুলো তিনটা পরীক্ষা যে এক্সিস্টেন্ট আছে এটা জানেন, কিন্তু ম্যাক্সিমাম আমি বলবো, এবং আমি তো শুধুমাত্র হচ্ছে আইল টেস্ট সম্পর্কে জানি, বা অন্যগুলো পরীক্ষা আসলে পয়েন্টে যে কিভাবে মান নির্ণয় করা হয় সেগুলো জানি না। অনেকে যেমন ডেলফ পরীক্ষার মান নির্ণয় খুব ভালোভাবে জানেন, কিন্তু তেসে এফ বা তেও এফ বলতেও যে পরীক্ষা আছে সেগুলোর যে কিভাবে মান নির্ণয় করতে হয় সেগুলো আবার অনেকে জানেন না। তাহলে আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় পরীক্ষা যেমন হচ্ছে আইল টেস্ট, তো সে অনুযায়ী আমরা হচ্ছে এই লেভেলটাকে চিনবো, যেহেতু এটা আমাদের কাছে সবার কাছে পরিচিত। যারা আইল টেস্ট পরীক্ষা দিয়েছেন তারা দেখবেন আপনি যে লেভেলই পান না কেন, আপনাদের সবার সাইডের যে হচ্ছে মান নির্ণয় আছে সেখানে কিন্তু ঠিকই লেখা আছে
যে আপনার এই ভাষা শিক্ষার লেভেলটা কি A1, A2, B1, B2, C1 নাকি C2। কারণ ইউরোপিয়ান হচ্ছে সিস্টেম অনুযায়ী যে কোনো ভাষাকে 6টা লেভেলে ভাগ করা হয়েছে, এবং আপনি যদি A1 শেষ করেন এই মানে যে কোনো একটা ভাষার, সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারবেন সেটা আইএলটিএস এর 0.2 থেকে মানে 0 থেকে 2.5। অনেকে আমরা মনে করি যে A1 এর 3 মাসের ক্লাস করছি কিন্তু হচ্ছে ফরাসি তো কিছুই পারি না। এটাই স্বাভাবিক, কারণ আমরা বেসিক শিখি, আমরা বাক্য তৈরি করা শিখি, এবং A1 মানে হচ্ছে আপনার কারিকুলাম অনুযায়ী 0 থেকে 2.5 অনুযায়ী যেতে পারবেন। তবে যেহেতু আমরা ফ্রান্সে বসবাস করি এবং ফরাসি শিখি, সেই ক্ষেত্রে অন্তত আমাদের ক্লাসগুলোতে, আমার সাথে যে প্রেজেন্সিয়াল ক্লাসগুলো হয়, আমরা অন্তত চেষ্টা করি 0 থেকে 3 পর্যন্ত মিনিমাম যাওয়ার জন্য। অনেকে এরকমও আছে আমার সাথে যারা ক্লাস করে A1 এর ক্লাসে ভর্তি হয়েছে কিন্তু A2 পরীক্ষা দিয়ে পাশ করে ফেলছে, এরকম হাজার হাজার হচ্ছে উদাহরণ আছে। তো এখানে এরপরে আপনি যদি A2 পর্যায়ে অতিক্রম করেন, তার মানে আপনি ধরে নিতে পারবেন যে আপনার এখন 3 থেকে 3.5 হচ্ছে আছে আপনার একটা হচ্ছে কারিকুলাম অনুযায়ী। আপনি যদি 4 থেকে 5 শেষ করেন, মানে হচ্ছে আপনি যদি B1 শেষ করেন, তার মানে আপনার লেভেলটা আছে 4.5 থেকে হচ্ছে 5 পর্যন্ত। আপনি যদি B2 শেষ করেন তখন আপনার লেভেল হচ্ছে 5.5 থেকে 6.5। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোঝা। অনেকে আমরা মনে করি যে আমি B2 পাস করছি তার মানে হয়তোবা মানে অনেক কিছু জেনে ফেলছি। আবার আমাদের আশেপাশেও অনেকে মনে করে যে সে তো B2 পাস করছে তার মানে সে হয়তোবা অনেক কিছু জানে। হ্যাঁ, সে অবশ্যই অনেক কিছু জানে, সেটা হচ্ছে অবশ্যই একটা ভাষার ন্যূনতম স্ট্যান্ডার্ড লেভেল। কেন বললাম ন্যূনতম স্ট্যান্ডার্ড লেভেল? আপনি যখন একজন ব্যক্তি আইএল টেস্ট পরীক্ষা দিবে ইংরেজির উপরে, যখন আপনি জানবেন যে সে 5.5 বা 6 বা 6.5 পেয়েছে, তখন কিন্তু আপনি সেটাকে ন্যূনতম স্ট্যান্ডার্ড হিসেবেই ধরবেন। কারণ কি, এই লেভেলটা নিয়ে সে জাস্ট একটা দেশে যাওয়ার জন্য সুযোগ পাচ্ছে, কিন্তু তার মানে এই না যে যাওয়ার সাথে সাথে সেই দেশের মানুষদের সকল কথা সে বুঝতে পারবে। আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ইংল্যান্ডে থেকেছে, যারা 6.5, 7 নিয়ে পর্যন্ত হচ্ছে ইংল্যান্ডে গিয়েছে। আমি তাদের একটা মতামত নিয়েছি যে আপনারা যাওয়ার পরে ব্রিটিশদের কথা কতটুকু বুঝতে পেরেছেন। ম্যাক্সিমামেরই ধারণা মানে কথা ছিল এরকম যে ভাইয়া মানে প্রথম 3 থেকে 6 মাস মানে এরকম হয়েছে যে সব মাথার উপর দিয়ে গেছে, পরে শুনতে 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 এটা আমাদের অভ্যস্ত হয়েছি। তো একটা জিনিস হচ্ছে আমরা যখন কারিকুলাম ভাবে হচ্ছে আমরা যখন ভাষা শিখি এবং দৈনন্দিন জীবনের যে ভাষা শিক্ষার যে অ্যাকসেন্ট, এই জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে। এই কারণে তখন কিন্তু আমাদের আসলে এই বেদো লেভেলটা আমাদের জন্য কিন্তু আসলে অনেক ক্ষেত্রে অনেকাংশে সাফিসিয়েন্ট হয় না। বেদো লেভেলের পরও কিন্তু আমাদের অনেক কিছুই শেখার থাকে আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে এন্ট্রি করার জন্য। এবং আপনি যে কোনো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হইতে চান ফ্রান্সের, সেটা হচ্ছে অনার্স লেভেলে, আপনার কিন্তু ন্যূনতম B2 লেভেলটা লাগবে। যেহেতু আমরা বিভিন্ন ইংরেজ কান্ট্রিতে যাইতে গেলে যেমন আইএলটিএস এর 5.5 থেকে 6 পয়েন্ট লাগে, এরকমই আপনি যখন ফ্রান্সের বিভিন্ন ইউনিভার্সিটিতে এন্ট্রি করতে চাইবেন তখন কিন্তু আপনার ন্যূনতম B2 লেভেল লাগবে। যখন আপনি মাস্টার্সে ভর্তি হতে চাবেন তখন কিন্তু আপনার ন্যূনতম C1 লাগবে। তবে হ্যাঁ, আপনি যদি অবশ্যই B2 লেভেল করে অনার্সে অলরেডি ঢুকে যান, সেখানে যদি আপনি অলরেডি 3 বছর পড়াশোনা করেন ফ্রেঞ্চ কারিকুলামে, তার মানে আপনার লেভেল তখন অনেক উপরে উঠে গেছে, তখন আপনার মাস্টার্সের জন্য আর এই ধরনের কোনো সার্টিফিকেট এক্সট্রা লাগে না। তো এটা হচ্ছে আমাদের ফরাসি ভাষা শিক্ষার উপরে হচ্ছে আমি বলবো যে বিভিন্ন লেভেল। তো আমার সাথে যারা আছেন একটু আওয়াজ দিন যে আপনারা আছেন কিনা। অনেকে হাই বা বসোয়ার লিখতেছেন, একটু বলবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন, যাতে হচ্ছে একটু ক্লাসটা একটু ইন্টারেক্টিভ মনে হয়। ওকে, তো এরপরে আসি যে ফরাসি ভাষা শিক্ষা আপনি যখন বিভিন্ন হচ্ছে প্রতিষ্ঠান থেকে করবেন, সেটা ইউনিভার্সিটি হোক, সেটা আমাদের প্রতিষ্ঠান হোক বা অফি হোক,
আপনি যখন একটা জায়গা থেকে ভাষা শিখেন সেখান থেকে আপনাকে একটা আতেস্তাসিও দেওয়া হয়। আতেস্তাসিও মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান কর্তৃক সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা প্রমাণ করে যে আপনি 3 মাস 4 মাস 6 মাস যাবত একটা প্রতিষ্ঠানের মধ্যে ভাষা শিখেছেন। অবশ্যই এই আতেস্তাসিও গুলো গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে চান তখন জিজ্ঞেস করে যে আপনি কোথায় ভাষা শিখেছেন, তখন এই সার্টিফিকেট গুলো গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রথমবার আপনি আপনার পেপারসের জন্য আবেদন করেছেন তখন এই আতেস্তাসিওটা গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য যে আপনি একটা প্রতিষ্ঠান থেকে ভাষা শিখেছেন। কারণ পেপার জমা দেওয়ার ক্ষেত্রেও তারা চায় যে আপনি কতটা ইন্টিগ্রেট হইতে পেরেছেন হচ্ছে ফরাসি সমাজে। দুইটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ আপনার পেপারস পাওয়ার ক্ষেত্রে, অনেকটা আগায় রাখবে। প্রথমত হচ্ছে ভাষা, দ্বিতীয়ত হচ্ছে ফরাসি সমাজে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কোনো একটা অ্যাসোসিয়েশনের সাথে ভলান্টিয়ার হিসেবে কাজ করা। আমরা জানি যে ফরাসি মূলনীতির মধ্যেই আছে 3টা লিবার্তে, এগালিতে, ফ্রাটার্নিতে, যে ভ্রাতৃত্ববোধ। tous les citoyens doivent s'entraider et se respecter। প্রত্যেক নাগরিককে একে অপরকে সম্মান করতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে। তো সেই ক্ষেত্রে সকল ফরাসিরাই চেষ্টা করে কোনো না কোনো ভাবে কোন একটা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে ভলান্টিয়ার হিসেবে কাজ করার। এটা যদি করেন তাহলে আপনার একটা প্রেফেকচার প্রমাণ পাবে যে আপনি ফরাসি সোসাইটিতে নিজেকে মানিয়ে নিয়েছেন এবং অনেকটাই হচ্ছে এগিয়ে গিয়েছেন এই ক্ষেত্রে। ওকে, এরপরে হচ্ছে এখন আসি, আপনি অনেক ভালো ভাষা জানেন, যেমনটাই হচ্ছে ইংরেজির ক্ষেত্রে আপনি অনেক ভালো ইংরেজি জানেন, কিন্তু দিন শেষে যখন হচ্ছে আপনি যখন ভিসার জন্য যাবেন তখন ভিসার অফিসার বলতে পারে, তখন আপনার ইউনিভার্সিটির অফিসার বলতে পারে, মসিও তুমি জানি তুমি অনেক ভালো ইংলিশ জানো, তুমি অমুক তমুক ইউনিভার্সিটি থেকে পড়ে আসছো, কিন্তু আমার দিন শেষে IELTS এর সার্টিফিকেট লাগবে, তাছাড়া আমি এটা অ্যালাউ করবো না। একই ভাবে আমরা যখন এখন কার্ডের আবেদন করি, 4 বছরের কার্ড আবেদন করি, 10 বছরের কার্ড আবেদন করি, এবং হচ্ছে ন্যাচুরালিজাশন জাতীয়তার জন্য আবেদন করি, এই জিনিসটা আপনাকে প্রমাণ করতেছে আপনি ভাষা শিখেছেন। এই জিনিসটা আপনার সার্টিফিকেটটা প্রমাণ করতেছে যে আপনি শেখার পরে আবার পাশও করেছেন। বিষয়টা এরকম না যে আমি ক্লাস 9-10 পর্যন্ত পড়ছি, আমি 9-10 পর্যন্ত পড়ছি এবং হচ্ছে মেট্রিক পরীক্ষায় পাশও করছি, বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে আমাদের সবচেয়ে নাম করা যে পরীক্ষা সেটা হচ্ছে ডেলফ ডালফ, TCF এবং হচ্ছে TEF। তো এখন সবচেয়ে জনপ্রিয় এবং হচ্ছে চীনা পরিচিত পরীক্ষাই হচ্ছে, আমি বলবো না যে ডেলফ ডালফ, সেটা হচ্ছে TCF। কারণ বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন আপনি ভর্তির ক্ষেত্রে যাবেন দেখবেন অনেক টিচাররাই ডেলফ চেনে না, ডালফ চেনে না, কিন্তু হচ্ছে TCF চেনে। যাই হোক, যেমন টোইক অনেকে চেনে, এক এক জায়গায় এক একটা প্রায়োরিটি দেয়, কিন্তু সবগুলোর হচ্ছে আলাদা আলাদা হচ্ছে আমি বলবো যে মূল্যায়ন। তবে আমরা সবসময় ডেলফ ডালফকে রিকমেন্ড করি, কারণ ডেলফ ডালফ হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা সারা ফ্রান্সে একই দিনে হয়, একটা বোর্ড পরীক্ষা, এটা মেট্রিক ইন্টারের মতো, একই ধরনের প্রশ্ন হয়, সবকিছু একই ধরনের। আপনি আজকে প্যারিসে বৈশা যেই আপনি হচ্ছে টপিক্সের উপরে পরীক্ষা দিবেন, আপনি এখান থেকে 600 কিলোমিটার দূরের সেন্টারে কিন্তু একই টপিক্স থাকবে, একই দিনে পরীক্ষা হবে এবং হচ্ছে আপনার একই সাবজেক্টের উপরে, এবং সব আবার প্রত্যেকটা বছরে ক্যালেন্ডারে দেওয়া থাকে যে আপনার 12 মাসের মধ্যে এই কয়টা পরীক্ষা হবে এতদিনে। এই পরীক্ষাটার জন্য 1 থেকে 1.5 মাস আগে রেজিস্ট্রেশন করতে হয়, এবং আমরা 2019 সাল থেকে হচ্ছে ডেলফ পরীক্ষাগুলো অর্গানাইজ করে আসতেছি, A1 A2 এবং B1। যদিও B2 পারমিশন আছে, তবে আমরা এতদিন অর্গানাইজ করি নাই। এখন আমরা প্ল্যানিং করতেছি অর্গানাইজ করার জন্য, যেহেতু এটা অনেক লাগবে এবং আমাদের অনেক ছাত্রছাত্রী আছে। তো এই সার্টিফিকেটটার মেয়াদ হচ্ছে সারা জীবন থাকে, এই কারণে আমরা এটা রিকমেন্ড করি, এবং এটা প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা। যেমন আপনি A1 সম্পূর্ণ করেছেন, এখন আপনি পরীক্ষা দিবেন হচ্ছে ডেলফ আমরা কিন্তু অনেকে মনে করি A1টা একটা সার্টিফিকেটের নাম, না, A1টা হচ্ছে একটা লেভেলের নাম। আপনি পরীক্ষা দিচ্ছেন ডেলফ ডেলফ A2, ডেলফ B1, ডেলফ B2, বিভিন্ন লেভেল। আপনি A2 শেষ করেছেন, আপনি জানেন যে আপনার A2 লেভেল আছে, আপনি এটার জন্য প্রস্তুত, তখন আপনি ডেলফ পরীক্ষা দিলেন A2 লেভেলের, এবং প্রশ্নগুলো সকল জিনিস A2 লেভেলেরই থাকবে।
ডালফটা হচ্ছে যারা সে সেদো দিবে তাদের জন্য। এখন আসি টিসিএফ বা টেফ, এই দুইটা প্রায় সেম, ছোট ভাই বড় ভাইয়ের মতো। টিসিএফ এর হচ্ছে দুইটা ভার্সন থাকে, কাগজের ভার্সন থাকে আবার অনলাইন ভার্সনও থাকে। ডেলফের ক্ষেত্রে শুধু কিন্তু হচ্ছে আপনার কাগজের ভার্সন। তো টিসিএফ এর ক্ষেত্রে টেফ এর ক্ষেত্রে হচ্ছে এগুলো মাত্র 2 বছরের মেয়াদ থাকে একটা কাগজ, যেটা 2 বছর পর আর কোনো মেয়াদ থাকবে না। কিন্তু ডেলফের বিষয়টা হচ্ছে আপনাকে প্রথমে একটা আতেস্তাসিওন দে রেউসিট দিবে যে আপনি পাশ করেছেন, তার 4 থেকে 6 মাস পরে আবার মিনিস্ট্রি থেকে আপনার জন্য একটা সুন্দর একটা ডিপ্লোম চলে আসবে। ডিপ্লোম মানে হচ্ছে মিনিস্ট্রি থেকে যে সার্টিফিকেট গুলো আসে। তো এই দে মানে হচ্ছে ডিপ্লোম। আমি আগে মনে করছিলাম যে ডিপ্লোম মানে, যখন আমি নতুন নতুন আসি বাংলাদেশের অথবা ডিপ্লোমা কোর্স গুলো, কিন্তু আসলে বিষয়টা এরকম না। ডিপ্লোম মানে হচ্ছে যে সমস্ত সার্টিফিকেট গুলো আপনার ফরাসি মিনিস্ট্রি কর্তৃক হয়ে আসে। সেটা হইতে পারে ইন্টারের সার্টিফিকেট, সেটা হইতে পারে অনার্সের সার্টিফিকেট, মাস্টার্সের, অথবা হচ্ছে ডক্টরেট করার সার্টিফিকেট। টিসিএফ টিইএফ শুধুমাত্র প্রতিষ্ঠান কর্তৃকই দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে এটা এরকম কোনো ভ্যালু নাই যেটা সারা জীবন মেয়াদ থাকবে। এবং টিসিএফ বা টেফ এই দুইটার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট লেভেলও নাই, আপনি একদম A1 থেকে হচ্ছে C2 লেভেল পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন, আইএলটিএস এর মতো। এটার মধ্যে কোনো পাস ফেল নাই, যে যত লেভেল পর্যন্ত তুলতে পারে। তবে এখানে একটা ভিন্নতা আছে, টিসিএফ বা টেফের কিন্তু দুইটা ক্যাটাগরি আছে। এখানে আমি টিসিএফ দিয়েছি ইন্টিগ্রেশন, রেসিডেন্স এ ন্যাশনালিতে, কারণ ম্যাক্সিমাম মানুষ এগুলোর জন্য পরীক্ষা দেয়, যেটাকে সংক্ষেপে নাম দেওয়া হয়েছে ERN। এটা এক ধরনের পরীক্ষা যেখানে হচ্ছে সর্বোচ্চ আপনার B2 পর্যন্ত হবে। কিন্তু যারা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চায় তাদের দিতে হয় হচ্ছে টিসিএফ টেপে। টিসিএফ টেপে মানে হচ্ছে টু পাবলিক অথবা টিসিএফ দাপ যেটা আমরা বলি, সেখানে হচ্ছে আপনার C2 পর্যন্ত লেভেল থাকে। তো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে কোনো নির্দিষ্ট লেভেল নাই, আপনি A1 থেকে একদম C2 লেভেল পর্যন্ত পাবেন। এবং এই এটার নামই হচ্ছে টেস্ট দো কোনেসন্স জু ফ্রাঁসে। আপনি আপনার ফরাসি ভাষা শিক্ষার জ্ঞানটাকে টেস্ট করতেছেন। এই পরীক্ষাটা ম্যাক্সিমাম সময় এরকম হয় যে আপনি অনেকদিন আগে ভাষা শিখেছেন, এখন আপনি জানেন না যে আপনার লেভেলটা কি আছে। আপনি পরীক্ষা দিয়ে জানলেন যে আমার ওকে, আমার লেভেল এই পর্যন্ত উঠছে, তার মানে আমার এই লেভেলটা আছে। আর ডেলফের বিষয়টা হচ্ছে এরকম, এটার মিনিংটি হচ্ছে ডিপ্লোম d'études en langue française। আপনি ফরাসি ভাষার উপরে পড়াশোনা করার সার্টিফিকেট। তার মানে আপনি A2 এর উপরে পড়াশোনা করছেন, এখন A2 এর উপরে সার্টিফিকেট নিতেছেন। আপনি B1 এর উপরে পড়াশোনা করছেন, B1 এর উপরে সার্টিফিকেট নিতেছেন। এখানে টেফ মানে হচ্ছে টেস্ট d'évaluation de français, মানে হচ্ছে আপনি ফরাসি ভাষা শিক্ষার এভালুয়েশন করতেছেন, আপনি জানেন না আপনার বর্তমানে লেভেল কতটুকু, আপনি যতটুকু পর্যন্ত এখানে তুলতে পারেন। বলা তো অনেকেই বলতেছেন লিও থেকে, এরপরে হচ্ছে আজকে আমার জানি না, আমি আমার হচ্ছে কমেন্ট গুলো আপডেট ভার্সন পাচ্ছি না। Bonsoir, Vitry-sur-Seine থেকে আছেন, হচ্ছে অনেক অনেক জায়গা থেকে আছেন। যদি এই জিনিসগুলো জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করতে পারেন যে জানতাম, আর যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন যে ইনফরমেশন গুলো আপনাদের জন্য কাজে লাগতেছে কিনা। কারণ অনেক সময় আমরা মনে করি যে আসলে ভাষা শিক্ষা মানেই শুধুমাত্র কনজোলিজো শেখা, জসুইচুয়েইলে, বিষয়টা মোটেও এরকম না। একটা ভাষা শিক্ষা মানে অবশ্যই সেই ভাষা শিক্ষার সম্পর্কে জ্ঞান থাকা, সেই ভাষার মানুষের কালচার সম্পর্কে হচ্ছে জ্ঞান থাকা। আশা করি এই জিনিসটা আপনাদের জন্য অনেকটা ক্লিয়ার হয়েছে। আপনারা একটা আমাকে কমেন্ট করবেন যে এখানে আর কিছু আপনাদের জানা আছে কিনা। সে অনুযায়ী আমরা হচ্ছে ক্লাসে সামনের দিকে আগাবো। ওকে, শুয়া স্ট্রাসবুর, ওকে, অনেকে বসোয়া দিতেছেন, ধন্যবাদ। আশা করি আপনারা এটা ক্লিয়ার। তো আমরা হচ্ছে পরের ইসে চলে যাই। তো আজকে আমরা প্রথমত শুরু করব হচ্ছে আমাদের টপিকস, সেটা হচ্ছে আলফাবে এ প্রনাউন্সিয়েশন। এই এত বছর পরও আমার অনেক সময় অনেক কিছুতে অনেক কষ্ট লাগে যে আমরা সেই 2012 সাল থেকে হচ্ছে
আমাদের রাব্বানি ভাই হচ্ছে ইউটিউবের মাধ্যমে ফরাসি শিখিয়েছে। আমি নিজেও এই ইউটিউব চ্যানেল থেকে ফরাসি শিখেছি অনেক কিছু। পাশাপাশি 2018-19 সাল থেকে আমরা দুইজনে মিলে মানে কষ্ট করে আপনাদের শেখাচ্ছি। দিন শেষে দেখা যায় এখনো অনেকের কাছেই হচ্ছে এই এই প্রোনাউন্সিয়েশন বা প্রোনাউন্সিয়েশনটাই বেশি কঠিন লাগে। তা আমি বলবো যে এই ক্লাসগুলো একটু খুব ভালোভাবে দেখেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার লাইফে এই ফরাসি ভাষার উচ্চারণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। শুধুমাত্র কয়েকটি ক্লাস করেন, আপনার আশেপাশে যারা আছে সবাইকে বলেন এই ক্লাসগুলো দেখতে। আমি গ্যারান্টি যে তাদের আর এই ফরাসি ভাষা নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা থাকবে না। এখনো ম্যাক্সিমাম ক্লাসে যখন বলি যে আপনাদের কাছে কেন ফরাসি কঠিন লাগে, ম্যাক্সিমামই হচ্ছে তখন অ্যান্সার করে যে ফরাসি হচ্ছে প্রোনাউন্সিয়েশনের কারণে। তো প্রথম ক্লাসটাই যখন তারা আমার সাথে করে, তাদের কিন্তু এই প্রোনাউন্সিয়েশনের উপরে আর কোনো ভয় থাকে না এবং তারা এক চান্সে বুঝে যায় যে কেন তাদের কাছে এতদিন মনে হইতো যে এই ভাষা শিক্ষাটা হচ্ছে আমাদের কাছে কঠিন। তো আমরা আজকে অবশ্যই একটু একটু করে শিখবো। আজকে যেহেতু আমরা অনেকটা হচ্ছে ইতিহাস নিয়ে কথা বলেছি, একটু একটু শিখবো। তো আজকে আমরা প্রথমত আমরা এই আলফাবেটকে ফরাসিতে বলি হচ্ছে লাল ফাবে। লাল ফা বে কিভাবে হয়েছে এগুলো আস্তে আস্তে আমরা দেখবো, ঠিক আছে? আজকে আমরা প্রথমেই ঠিকঠাক মতো উচ্চারণ শিখবো। আমাদের ইংরেজি ভাষার মতোই, যেহেতু ইংরেজি ভাষা আমরা চিনি, এই কারণে ইংরেজি ভাষাটাকে অনেক অনেক সময় রেফারেন্স হিসাবে টানবো। তবে অবশ্যই কিন্তু আমরা বুঝে গেছি যে ইংরেজি থেকে কিন্তু ফরাসি আসে নাই, রেফারেন্স হিসেবে টানবো কারণ আমরা ইংরেজি ভাষাটাকে জানি বা চিনি। আবার বাংলা ভাষাটাকেও রেফারেন্স হিসেবে আনবো কারণ আমরা বাংলা ভাষাটাকে চিনি অথবা জানি। তো এখানে বড় হাতের অক্ষরকে বলা হয় হচ্ছে মাজুস্কুল। মাজুস্কুল, আমার সাথে উচ্চারণ করতে পারেন, মাজুস্কুল, মাজুস্কুল। আর ছোট হাতের অক্ষরকে ফরাসিতে বলা হয় মিনুস্কুল। মিনুস্কুল। বড় হাতের অক্ষরকে বলা হয় মাজুস্কুল, ছোট হাতের অক্ষরকে বলা হয় হচ্ছে মিনুস্কুল। তো এখন আমরা চলে যাব ফরাসি আলফাবের ঠিকঠাক ভাবে হচ্ছে উচ্চারণ। তো এই এই জিনিসগুলো আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে একদম বাংলা সহ উচ্চারণ করা। এই জিনিসগুলো কিন্তু আপনারা যে আমাদের বি ফ্রেন্সের A1 কোর্স আছে সেখানেও কিন্তু এই বিষয়গুলো পাবেন। পাশাপাশি আমাদের যে ঘরে বসে ফ্রেন্স A1 থেকে A2 যেই হচ্ছে ভাষা শিক্ষার বইটা পাচ্ছেন, সেখানেও কিন্তু প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা অক্ষর সেখানে বাংলা উচ্চারণ সহ কিন্তু বাংলায় অনুবাদ করে দেওয়া আছে, ঠিক আছে? এই ভাষা শিক্ষার লাইভের পাশাপাশি আপনারা যদি আমাদের কোর্সে এনরোলমেন্ট করেন অথবা আমাদের যদি বইটা যদি আপনার সাথে থাকে, অনেক ক্ষেত্রে আপনার কাছে হচ্ছে ফরাসি ভাষা শিক্ষাটা অনেক ইজি হবে ক্লাসের পরে রিভিশন দেওয়ার জন্য। তো এখানে আমরা আসি এখন উচ্চারণ। আমরা যেমন বাংলা ভাষা যখন শিখেছি আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র যে হচ্ছে গ্রামার বই ছিল, সেখানে কিন্তু আঁকা ছিল যে আমরা গলা থেকে কোন কোন অক্ষর উচ্চারণ করি, নাক থেকে কোন কোন অক্ষর উচ্চারণ করি। একইভাবেই এই ফরাসি প্রত্যেকটা উচ্চারণের জন্য আমাদের বিভিন্ন মাসেল কাজ করাতে হবে। যদি আপনারা এই মাসেলগুলো ঠিক মতো কাজ না করান, হয়তো বা আপনি মনে করতেছেন যে আপনার উচ্চারণটা হয়েছে, কিন্তু ফরাসিরা কিন্তু আপনার কথা বুঝবে না। তো এটার জন্য খুবই হচ্ছে আত্মসংযম আপনাদের থাকতে হবে। তো আমরা যখন বলবো আ, অবশ্যই বলবো আ, মানে মুখ সরাইয়ে বলবো আ, মুখ বন্ধ করে বলবো না আ, না। তাহলে আমরা একসাথে উচ্চারণ করা শিখি এবং বারে বারে রিপিট করবেন, যেহেতু ক্লাসটি সেভ থাকবে যাতে প্রত্যেকের উচ্চারণগুলো সঠিক হয়। আ, আ, বে, সে, দে, ও, এফ, জে, আশ, ই, জি, জি, তাতে চিবির আগে বলতে হবে জি। এটার জন্য আমিও আমার লাইফে অনেক সমস্যায় পড়েছি। আমি যখন ইউনিভার্সিটিতে, আমার ইউনিভার্সিটির প্রথম মানে ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটিতে পাহিয়া পন্তেও সরবন, যেটা সেই 1261 সালের দিকে হচ্ছে এটা তৈরি। এবং আমার সম্পর্কে যদি জানতে হয়
আমার ব্যাকগ্রাউন্ড এখানে ফ্রান্সে। আমি বলবো আমাদের বি ফ্রেন্ডস হচ্ছে প্ল্যাটফর্মে যাবেন, সেখানে হচ্ছে আমাদের সম্পর্কে ক্লিক করলেই আপনি জেনে যাবেন যে আমার সম্পর্কে। প্লাস লিঙ্কডইন অ্যাকাউন্টেও শুভ দাস লিখে সার্চ দিবেন, বা শুভ দাস ফ্রান্স লিখে সার্চ দিলেও আপনি আশা করি গুগলে পেয়ে যাবেন আমার সম্পর্কে। তো এত কিছু আর বলবো না ডিটেলসে। তো সেখানে আমি প্রত্যেক দিন যখন ক্লাসে ঢুকতাম আমি ম্যাডামকে বলতাম বনজুর, সে বলতো শুভ সেপা বনজুর বনজুর। তো আমি আসলে বুঝতাম না যে তার বনজুরের মধ্যে আর আমার বনজুরের মধ্যে পার্থক্য কি। তো মোটামুটি বলা চলে যে প্রায় 1 থেকে 1.5 মাস হবে আমি প্রত্যেক দিন ঢুকি, প্রত্যেক দিন সে আমার দাঁড় করাইয়া মানে হচ্ছে এটারে কারেকশন করে। কিন্তু আমি আসলে আদৌ বুঝি না যে আমার উচ্চারণের সমস্যা কোথায়। পরে আমি তাকে একদিন মানে বললাম রিকোয়েস্ট করে, ম্যাডাম আপনি আমাকে একটু বলবেন যে কিভাবে বললে আমি একবারই আপনার মতো বলতে পারবো। তখন যেমন আমাকে দেখালো বনজুর জুর, মানে দাঁতে চিবি লাগাইয়া বলতে হবে বনজুর, না হলে এই জুর ঠিক মতো উচ্চারণটা হয় না। তো আতনসিও আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা যেমন আমাদের একজন ভাষা শিক্ষিকা ছিল ডক্টর ম্যাডাম এলিয়ান মিতেলম্যান, যে হচ্ছে ডক্টরেট করা প্লাস 43 বছর তার ভাষা শেখানোর অভিজ্ঞতা ছিল, একজন ফরাসি। সে দুই একটা যখন ইউটিউব চ্যানেলে যাইতো, অবশ্যই সেটা শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের নিয়ে না, সেটা অন্যান্য ভাষা শিক্ষকদের উপরও। সে বলছে শুভ দেখো এই যে এই যে ক্লাস আমি ঢুকছি, সে বলছে বনজুর, তার তো এই বনজুরের উচ্চারণে ঠিক মতো হয় নাই, সে কেমনে ফরাসি শেখাবে। এবং তো অনেক সময় দেখা গেছে আপনি অনেক অনেক কিছুই জানেন, কিন্তু এই সাধারণ 1-2টা ওয়ার্ড যখন ভুল হয়ে যাবে তখন কিন্তু আপনার জন্য হচ্ছে বলবো যে এটা হচ্ছে 1-2টা ওয়ার্ড যখন সমস্যা হবে তখন কিন্তু মানুষ মনে করবে আপনি কিছুই জানেন না, অথচ আপনি অনেক কিছু জানেন। তো আতংস, তাহলে এটা হচ্ছে জি, জি কা এল এম এন ও, এটা ছিল ও, এটা হচ্ছে ও, পে কিউ আর আর আর, এর জাস্ট আরবির মতো, আরবি ভাষার মতো এখান থেকে আনতে হবে আর আর এস তে ইউ, ইউ না, জাস্ট ঠোঁটটা একটু সামনে আসবে, ইউ ইউ ভে ডব্লিউ এক্স ইগ্রেক জেড। আবার উচ্চারণ করি, আ বে সে ডে ও এফ জি এইচ ই জি কা এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ইগ্রেক জেড। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা। এই সপ্তাহের ক্লাসে এটা মুখস্থ করবেন, মুখস্থ করলে দেখবেন যে আগামী ক্লাসগুলো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এখন যদি বলি যে হচ্ছে এখন যদি বলি যে আপনাদের কাছে কোন অক্ষরগুলো সবচেয়ে কঠিন লাগে। আমি যেহেতু ফ্রান্সে 9 বছর যাবৎ শিক্ষকতা করেছি, তো 9 বছর যাবৎ শিক্ষকতা করতেছি, এখনো করেছি না করতেছি। তো সেই হিসাবে আমার শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটি না, আমি পাশাপাশি হচ্ছে ফিলিপিন কমিউনিটিদেরকেও ভাষা শিখিয়েছি, চাইনিজ কমিউনিটিও ছিল আমার সাথে, পাশাপাশি হচ্ছে সিরিয়ান কমিউনিটি ছিল অনেক বড় একটা। তো সেই ক্ষেত্রে এক একটা কমিউনিটির মধ্যে আমি দেখেছি এক একটা অক্ষরের প্রবলেম। যেমন আমি যদি নিয়ে আসি সিরিয়ানদের, সিরিয়ানদের দেখা যাইতো যে সিরিয়ানরা আসলে আপনার এই যতবার একটা অক্ষরের মধ্যে পে আসতো তারা উচ্চারণ করতে হচ্ছে বে। তো যেমন pouvoir, pouvoirটাকে তারা বলতো বুভওয়ার, je peux বলতে চাই বলতো je beau। তো এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে বউ এটা ভুল হওয়ার কারণ কি। তো তারা আমাকে বললো যে আসলে আমাদের আরবি ভাষার মধ্যে এই পে অক্ষরটা নাই, তো যার কারণে কেন জানি আমার খালি বে আইসা পড়ে। তো এরকম আমাদের হচ্ছে বাংলাদেশিদেরও কয়েকটা অক্ষর আছে একটু এলোমেলো হয়ে যায়, সে অক্ষরগুলো একটু সাথে সাথে চিনে নিই। প্রথমত যদি বলি যে আপনারা বলেন তো যে কোন অক্ষরটা সবচেয়ে বেশি কঠিন মনে হয়, একটু কমেন্ট করেন তো দেখি।
জেবিন তাজনিন কমেন্ট করেছেন জে আ কলম্ব, জে আ কলম্ব হয় না, এটা হয় জো সুই আ কলম্ব, মানে আমি হই কলম্বে, ঠিক আছে। এই যে কমেন্ট করলে এটা ঠিক আছে, আমি অনেকের কারেকশনও করতে পারবো। শাহ হোসেন লিখেছেন কমো সাভা, je vais très bien, merci beaucoup। আমি লাইভ ক্লাসটা দিয়েছি অবশ্যই বুধবার, সেটা হচ্ছে আমার কনভিনিয়েন্ট টাইমে 10:30 বাজে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে এই সময় হয়তো আপনারা অনেকে ফ্রি থাকেন, অনেকে হচ্ছে লাইভে থাকতে পারবেন। তারপরও আপনাদের যদি মনে হয় যে অন্য একটা দিন দিলে আপনারা আরো বেশি লাইভে উপস্থিত থাকতে পারবেন, আপনি আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, মেসেঞ্জারের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই দিনটাতে লাইভ দিতে, এবং আমি চেষ্টা করব প্রায় প্রতিদিনই আসতে, কারণ অনেক সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট দিন থাকলে হয়তো বা নাও আসতে পারি। তা আমি চেষ্টা করব প্রায় প্রতিদিন আসতে। আজকে যেমন মোটামুটি হাফ সেঞ্চুরির মতো আছেন, তো আশা করি যে রেগুলার আসলে তখন আমাদের পেজটা আরো চেনা পরিচিত হবে এবং আরো রেগুলার হচ্ছে স্টুডেন্ট থাকবে। বলা তো এখানে হ্যাঁ, ও ও ইউ অনেকে লিখছেন, লিখেছেন একজন হালিমা বেগম, কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে যারা আমি বলবো যে স্টুডেন্ট আছে, মানুষজন আছে, তারা চিন্তা করে কঠিন, কিন্তু বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সবচেয়ে যে হচ্ছে মিলে মিশে যাওয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে এই 5টা অক্ষর আমাদের বাংলাদেশীদের জন্য উ, ইউ, ও, বে এবং হচ্ছে ভে। অনেকে মনে করতে পারেন না বে এবং ভেতে প্রবলেম নাই, অনেক বড় প্রবলেম আছে। আমি ক্লাসের মধ্যে যখন আমার 30 জন 35 জন যখন স্টুডেন্ট থাকে, দেখা যায় যে 10-12 জনের বের হয়েই যায় যারা এই বে আর ভেটাকে উচ্চারণ ভুল করে। তো যখন আমরা বলি বে, ফুটটা লাগানো থাকে বে বে, উচ্চারণ হলো বিশেষ করে ভে, ভে এর ক্ষেত্রে ভে, ভেটা হচ্ছে আপনার এই হাওয়াটা বের করে ফেলবে, বেটা আটকে ফেলবে, বে ভে, বে ভে, বে ভে। তো অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ এগুলো মিশে গেলে সমস্যা। যেমন আপনি বলতে চাচ্ছেন যে আমি শুভকে দেখি, ঠিক আছে, je vois শুভ, আমি শুভকে দেখি, je vois শুভ। এখন je vois না হইলা আপনার জিনিসটা হয়ে গেল je bois, ঠিক আছে। এখন je bois শুভ মানে কিন্তু আমি শুভকে পান করি। তো খুবই হচ্ছে সমস্যায় পড়ে যাবেন ভুয়া আর হচ্ছে বোয়া এর ক্ষেত্রে। এই কারণে এই দুইটা উচ্চারণ করা খুবই গুরুত্বপূর্ণ জানা। এরপরে হচ্ছে ও ইউ ও, অনেকেই আমি শিওর যে আপনারা এখনো উচ্চারণে সমস্যা হয়ে যায় বলার জন্য যে 2 এবং হচ্ছে 12, এখানে এই থাকার কারণে উচ্চারণটা হয় হচ্ছে দ, উচ্চারণটা দ, আর এখানে ও ইউ থাকার কারণে উচ্চারণটা হচ্ছে দু। একটা হচ্ছে দ, একটা হচ্ছে দু। তাহলে যখন আমরা বলি 2 ইউরো তখন বলি 2 ইউরো, 2 ইউরো, 2 ইউরো। আর যখন আমাদের হয় 12 তখন আমরা বলি 12 ইউরো। তাহলে 2 আর হচ্ছে 12, 2 ইউরো, 12 ইউরো। c'est bon? এবং আরেকটু যদি আসি, এই যে এটা হচ্ছে দ মানে হচ্ছে 2, আবার যদি এখানে ও ইউ এক্স বসাই তাহলে দেখেন পার্থক্য কিন্তু শুধুমাত্র ও এবং হচ্ছে ও। এই ও এর জন্য উচ্চারণ হচ্ছে দ দ দ, আর এটার জন্য হচ্ছে দু দ দু। তাহলে দ মানে হচ্ছে 2 আর দু মানে হচ্ছে কোমল বা হচ্ছে নরম। তাহলে এই ও এবং ও এর কারণে কিন্তু অনেক তফাৎ হয়ে যায়। যেমন আপনার চুলের ফরাসি হচ্ছে cheveux আর ঘোড়ার ফরাসি হচ্ছে chevaux। তাহলে ও এবং ও কিন্তু রাত আর দিন তফাৎ, ঠিক আছে। আমার কিছু চুল আছে বলতে যায় অনেক সময় বলে ফেলে অনেকে, কালো চুল আছে বলতে যায় অনেকে বলে ফেলে আমার কিছু কালো ঘোড়া আছে। তবে এইগুলো আমরা আস্তে 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 এই ভাষা শিক্ষার ক্লাসে দেখব। এই ক্লাসগুলো কিন্তু অলরেডি আমাদের বি ফ্রেন্ডস এর A1 এর রেকর্ডেড ক্লাসে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে আপনারা এগিয়ে যেতে পারবেন এনরোল করার মাধ্যমে। কিন্তু এখানেও থাকতে পারেন, কারণ এই ভাষা শিক্ষার ক্লাসটা, এই সিজনটা আমি চেষ্টা করব একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সাথে আলোচনা করার জন্য, যাতে আপনাদের ভাষা শিক্ষাটা আগের সিজনগুলোর তুলনায় আরো সহজ মনে হয়। তো এখানে হচ্ছে এটা একটা বিষয়। এরপরে হচ্ছে যখন আসে ইউ, দে
ইউ, দে ইউ মানে হচ্ছে ডু, যেটা আমরা বাংলায় উচ্চারণ করি দৈজ ফলার রস্যকার জু। তাহলে জিনিসটা হচ্ছে দ, জু, দু। তো তিনটা কিন্তু আলাদা উচ্চারণ। এই তিনটার জন্য আমি নিজেও অনেক ঝামেলায় পড়ছি, যেহেতু আমার নামের বানান হচ্ছে শুভ। আমি যতবার যখন নতুন সময় আসছি, আমি যখন একজন আমাকে ইমেল জিজ্ঞেস করতো, নাম জিজ্ঞেস করতো, আমি যখন উচ্চারণ করতাম এস আশ ইউ ভে ও, তখন উচ্চারণটা এভাবে হইতো না। আমি বলতাম এস আশ ইউ ভে ও, মানে অনেকে ও লিখতো, অনেকে ও লেখছে, অনেকে ইউ লেখছে, অনেক সমস্যা। কিন্তু জীবনে কোনোদিন এই মুসিয়ককে নিয়ে আমার সমস্যায় পড়তে হয় নাই। কিন্তু তারপরও আমাদের কমিউনিটির মানুষজন কেন জানি মনে করে যে এই উচ্চারণটা পারলে সে ফরাসি ভাষা সব জেনে গেছে, আর এই উচ্চারণটা না পারলে সে হয়তোবা কিছুই জানে না। ফরাসি ভাষা অনেক কঠিন ভাই, উচ্চারণ তো উফ মাথা নষ্ট। কেন মাথা নষ্ট ভাই? পারলে একের উচ্চারণটা করে দেখাও তো। অনেকে তো এমন অবস্থা যে এক এক করতে করতে লাগে জানে মানে বমি টমি করে ফেলে। তো একটু মজা দিয়েই পড়াচ্ছি যাতে এটা মনে থাকে। তবে এই একটা, হ্যাঁ, আপনার ফরাসিদের মতো অ্যাকসেন্ট করার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা অবশ্যই 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 সাউন্ড কোয়ালিটি নট গুড। রূপন বড়ুয়া, সাউন্ড কোয়ালিটি তো গুড থাকার কথা ছিল। আপনারা কি আমাকে একটু ইনশিওর করবেন যে সাউন্ড কোয়ালিটিতে কোনো সমস্যা আছে কিনা? সাউন্ড কোয়ালিটিতে নর্মালি কোনো সমস্যা থাকার কথা না। Je suis nouveau en France, হবে nouvelle না, et j'essaie toujours d'apprendre le français, mais ensuite j'oublie. বা c'est normal aussi. যদি আমরা একবার শিখেই যদি সেটা মনে রাখতে পারি, তাহলে আমরা সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাব। আপনি যদি আমাকে বলতেন আমি নতুন, আমি যা পড়ি তাই মনে রাখতে পারি, আমি বলতাম উফ, আপনি একদম এক্সেপশনাল। তো আপনি নর্মালি আছেন, আপনি হচ্ছে এক্সেপশনালে নাই। শব্দ ঠিক আছে, তার সমস্যা হয়তো। ওকে, ম্যাক্সি বকু ফেরদৌস মুন্সি আমাকে ইনশিওর করার জন্য। তারপর আমি ফেসবুকের অপশনটা চালু করে দিয়েছি, যাতে তারা হচ্ছে শব্দ কোনো যে নয়েজ হয় সেটা যাতে রিডিউস করে। এই ক্ষেত্রেও বলবেন, আমি যাতে একটা অপশন আবার ক্লিক করছি, তো সেই ক্ষেত্রে মানে সাউন্ডটাকে আগের চেয়ে বেটার নাকি আগের চেয়ে আবার খারাপ হইলো, এটা একটু যদি আমাকে একটু বলেন, আমি তারপর আমরা একটু কন্টিনিউ করি, ঠিক আছে? এটা আমাকে একটু কাইন্ডলি জানান। ভয়েস ঠিক আছে, গুড সাউন্ড, সমস্যা নাই, সুন্দর শোনা যাচ্ছে। ওকে, ম্যাক্সি বুকু। হ্যাঁ, আমি এটা নিয়ে খুবই আতঙ্কিত, কারণ আমাদের আগের লাইভ ক্লাস গুলোতে সমস্যা ছিল, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সাউন্ড। তো সেই জায়গা থেকেই হচ্ছে আহ, এইবার চেষ্টা করা এই ঝামেলাটাকে হচ্ছে শেষ করার। তো আম, আহ, ঠিক আছে, কম আবহ বিয়া। ওকে, très bien, merci beaucoup। তো এই কারণে আমি একটু আতঙ্কে থাকি, ঠিক আছে, যখন কেউ বলে যে সাউন্ডের সমস্যা আগের চেয়ে খারাপ। ওকে, তাহলে আমি আগের অপশনটা আগেরটাই রাখি। ওকে, merci beaucoup। তাহলে এখানে হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমি যখন আমার লাইফে, আমি যখন নতুন নতুন সময়ে এই সব তথ্যগুলো, এই উচ্চারণগুলো করতাম, অনেক সমস্যা হইতো। এখন আসি এখ। এই এখ নিয়ে কোনো সমস্যায় পড়তে হয় না, কয়েকটা কারণ আছে। প্রথমত হচ্ছে এই একের সাথে আমাদের আলফাবের অন্য কোনো অক্ষরের সাথে কোনো মিল নাই, প্রথমত। এবং ফরাসিরা ভালো ইংরেজি জানে না, এটা যেমন সত্য, কিন্তু ইন্টারন্যাশনাল হিসেবে অন্তত এই একটাকে যে ইংরেজিতে আর বলে, বা স্প্যানিশেও যে আর বলে, স্প্যানিশরা যারা আছে, যারা ফরাসি বলে, তারা বলে দেখর। আমাদের একজন স্প্যানিশ হচ্ছে বংশোদ্ভূত একজন ম্যাডাম ছিল, আম, যখন আমি অনার্সে ছিলাম, এখানে বিএসসি তে ছিলাম, লিসেন্স বলা হয়, তখন একটা ক্লাসে সে প্রত্যেকটা কথায় কথায় বলতো তাকর তাকর তাকর। অবশ্যই তার কথা আমরা বুঝতাম। হ্যাঁ, সেই কথাটা কেন বলতো, কারণ সে অ্যাডাল্ট বয়সে আইসা এখানে এসে টিচার হয়েছে, ফরাসি ভাষা শিখা। তো এক সময় আমার এক ফরাসি ফ্রেন্ড বলতো শুভ জম্পো প্লু দাকর, মানে তার
মানে আরটা এতটাই কানে বাজতো যে 3 ঘন্টার ক্লাস 2 ঘন্টা পরে এসে মানে তখন মাথাটা ব্যথা করতো। কিন্তু তার মানে কিন্তু এই না যে আমরা তার কথা বুঝতাম না, তার কথা বুঝতাম, কিন্তু হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে সমস্যা ছিল শুধুমাত্র একের উচ্চারণটা আর বলতেছে, একটু শুনতে কষ্ট লাগছে, কিন্তু তার কথা কিন্তু বুঝতে সমস্যা হয়নি। দ্বিতীয়ত, আমরা জানি ইংরেজির বিভিন্ন ভার্সন আছে, সেটা কানাডিয়ান অ্যাকসেন্ট আছে, সেটা ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, সেটা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে, আমেরিকান অ্যাকসেন্টও আছে, আবার আপনি অন্য আরেক দেশে যাবেন সেই দেশের অ্যাকসেন্টও আছে, এবং ইন্ডিয়ান অ্যাকসেন্টও কিন্তু আছে। আমাদের যারা এশিয়ান আছি, আমাদের কিন্তু সবার ইংরেজি ভাষার অ্যাকসেন্ট কিন্তু সেম না। একই ভাবে আফ্রিকান অ্যাকসেন্ট এবং ফ্রেঞ্চের ফরাসিদের অ্যাকসেন্ট কিন্তু সেম না। আফ্রিকা থেকে যারা অ্যাডাল্ট বয়সে ফ্রান্সে আসে, তারা কিন্তু একে আরই বলে, তারা কিন্তু বলে সর্তির, পার্তির, বো রিগার্দে। এমন কোন ফরাসিকে দেখছেন যে কালোদের কথা বুঝে না? এবং যদি জেনারেল হিসাব করি, এখনো দেখবেন যে কালোরা এখনো আমাদের বাংলাদেশিদের চেয়ে ফরাসি বলার ক্ষেত্রে আগায় আছে। এখন তাহলে আমি এবং আপনি কেন আসার সাথে সাথে এই আর নিয়ে এত মুসিবতে আছি, এত সমস্যায় আছি? যুদ্ধ বাজাই দিই যে এটার উচ্চারণ কি ক্ষয়ের মতো হবে নাকি রয়ের মতো হবে, অথচ যার তেমন কোনো কাজই নাই আমার ফরাসি ভাষা মানুষের কাছে বোঝানোর জন্য। হ্যাঁ, প্রথম কাজই হচ্ছে ও, ইউ, ও এগুলো ঠিক করা। দ্বিতীয় কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাক্সিমাম বাংলাদেশিদের ফরাসি উচ্চারণ ভুলই হয় এই দুইটা অক্ষরের কারণে, আ এবং ও। যেহেতু ছোটবেলা থেকে আমরা ইংরেজি শিখি, এত তাড়াতাড়ি তো আর আমরা ইংরেজি ভুলে যেতে পারি না। সেই ক্ষেত্রে এটাকে অনেকে এ মনে করে, যার কারণে দেখেন অনেক বড় বড় সুপার শপ, যেমন কাহফু, কাহ ফু, ঠাস করে আমরা বলে ফেলি ক্যারিফুর। কেন? সে আ কা এর ও কাহ, কাহফুর, কিন্তু আমরা ইংরেজিতে বলি ক্যারিফুর। এরপরে যেমন হচ্ছে আপনার কাদু, মানে হচ্ছে গিফট, কাদু। এই জিনিসটাকে অনেকে বলি কেদু। কেন? একমাত্র এই ফরাসি আটাকে এ বলার কারণে। তাহলে সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি হইতেছে আ, ও, ইউ, ও, বে এবং ভে নিয়ে। কিন্তু আমরা আছি এই এক নিয়ে, যেটা আমাদের কথা বলার জন্য কোনো সমস্যাই না। আগে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, এই উচ্চারণগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন বিভিন্ন ছোট 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 হচ্ছে সিলেবল বাই সিলেবল। এরপরে আমরা যাব ফরাসিদের মতো কিভাবে অ্যাকসেন্টের কথা বলবো। অবশ্যই আপনি যখন ইংরেজি শেখা শুরু করেছেন, প্রথম দিন থেকে আপনাদেরকে ইংরেজি টিচার বলে নাই যে প্রথম দিন থেকে আপনি ব্রিটিশদের মতো অ্যাকসেন্টে উচ্চারণ করেন, প্রথম দিন থেকে আপনি আমেরিকানদের মতো অ্যাকসেন্ট উচ্চারণ করেন। তো এক নিয়ে আপাতত এত চিন্তার কোনো কারণ নাই। সকল আফ্রিকানরা বা হচ্ছে আপনার এই আলজেরিয়ানরা যদি এক বলে যদি চালাই যেতে পারে, এবং আর কে আর বলে যদি চালাই যেতে পারে, আমরাও চালাই যেতে পারবো, আপাতত সমস্যা নাই। এবং এই এই কে যদি রয়ের মতো উচ্চারণ করেন, 99% মানুষজন আপনার কথা বুঝবে। তবে ভুলেও এটা ক্ষয়ের মতো উচ্চারণ করা যাবে না। আতঙ্কশীয় কে কখনোই ক্ষয়ের মতো উচ্চারণ করা যাবে না। অনেকে উচ্চারণ করেন। এই উচ্চারণটা কি? প্রথমত এর উচ্চারণ যখন কোন শব্দের মাঝখানে আসে, তখন আমাদের বাংলায় হ এবং র মিলে যে উচ্চারণটা হয় সেটা। যেমন আমরা বলতাম হৃদরোগ, হৃদরোগ, ঠিক আছে? এই উচ্চারণটা। খটা কেন শিখবো না? কারণ এই খটা যখন আপনার বা একটা ওয়ার্ডের মাঝখানে আসবে বা শেষে আসবে, উচ্চারণ হয়ে যায়, ভালো শোনা যায়। যেমন সখতিখ, সখতিখ, সখতিখ কে যদি আপনি বলেন সখতিখ, মানুষ বুঝে নেয়, ভালো উচ্চারণ হয়। কিন্তু কোন ক্রমে যখন একটা আয়সা পড়ে আপনার ওয়ার্ডের প্রথমে, যেমন রিয়া, মানে রিয়া রে যখন বলবেন খিয়া, এখন কই হচ্ছে আপনার রিয়া আর কই হচ্ছে আপনার খিয়া, তখন কিন্তু সমস্যা। এরপরে হচ্ছে আপনি যখন বলবেন রেন, রেন মানে কি? রেন মানে হচ্ছে রেন মানে হচ্ছে রানী, এখন তখন হয়ে যাবে খেন।
এরপরে যখন আপনি বলবেন রোয়া, রোয়া মানে কি রাজা, তখন হয়ে যাবে খোয়া। এখন রোয়া কোনটার খোয়া কোনটা? তাহলে যদি খোয়া বলেন তাহলে এটাকে আবার কি বলবেন? এটাও তো খোয়া, এটা খোয়া। খোয়া যখন হবে, এখন খোয়া মানে এটা হচ্ছে ক্রস। এখন আপনি যদি খোয়াকে দেখে যখন খোয়া বলবেন তখন তো এটা ভুল হয়ে যাবে। এই কারণে আপনি হোয়াকে আপাতত কৃষ্ণ বর্ণের লোকদের মতো রোয়া বলেন, সবাই বুঝে নেবে। আপনি রিয়া বলেন, সবাই বুঝে নেবে, সোনে রিয়া সবাই বুঝে নেবে। কিন্তু খিয়া যদি বলেন, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনার উচ্চারণ খুব ভালো হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা পুরা সর্বনাশ করে ফেলবে। এই দিক থেকে হচ্ছে আতসীয়। ফলা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের প্রথমত হচ্ছে আলফাবে গুলো খুব ভালো মতো মুখস্থ করা শিখতে হবে ফ্রেন্সে, পাশাপাশি হচ্ছে আপনাদের এই অক্ষরগুলো ভালো মতো হচ্ছে গুরুত্ব দিতে হবে। এবং আজকে এই জিনিসটা দিয়ে আমরা শেষ করব ক্লাসটি, সেটা হচ্ছে আমাদের ইংরেজি ভাষার মতোই ফরাসি ভাষায়ও ভয়েল আছে, লে ভয়েল, যেগুলোকে আমরা বাংলা ভাষায় বলি স্বরবর্ণ, এবং ব্যঞ্জন বর্ণ যেগুলোকে আমরা ফরাসিতে বলি লে কুনসন, লে কুনসন, লে ভয়েল, লে কুনসন। তো সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশিদের উচ্চারণ ভুল হয়, একটু আগেই বলেছি, সেটা হচ্ছে এই তিনটা কারণে, আ, উ এবং হচ্ছে ই। যেহেতু আমরা ইংরেজির সাথে অভ্যস্ত, এই কারণে অনেক ক্ষেত্রে এটা উচ্চারণটা ভুল করে ফেলি। এই উচ্চারণটা যাতে ভুল না হয়, এই আগামী ক্লাস পর্যন্ত, আগামী ক্লাসটা আমি হয়তোবা শনিবার, হয়তোবা না হয় রবিবার ক্লাসটা করানোর চেষ্টা করব। আমি অবশ্যই আগে পোস্ট দেব, আপনারা থাকবেন পেজে। যেদিনই ক্লাস করাবো আমি পোস্ট দেবো। আমি চেষ্টা করব যেদিন আমার মনে হবে একটু আমি আপনাদের জন্য মোটিভেটেড আছি, সেদিন আমি আপনাদের কাছে ক্লাস নিয়ে চলে আসব। তো এখানে যেটা প্র্যাকটিস করতে হবে এইভাবে, যেমন বে আ বা, বে ও বো, বে ই বি, বে ও বো, বে ইউ বু, বে ইউ বু, বে ইগ্রেক বি, বে ইগ্রেক বি। আবার বে আ বা, বে ও বো, বে ই বি, বে ও বো, বে ইউ বু, বে ইগ্রেক বি। যেমন এখানে আছে আমাদের দে, দে আ দা, দে ও দো, দে ই দি, দে ও দো, দে ইউ জু, দে ইগ্রেক দি। এইভাবে আমরা প্র্যাকটিস করব হচ্ছে ফরাসি ভাষাটাকে। এবং লা প্রনোন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, এবং উচ্চারণের আমাদের প্রথম ধাপটাই হচ্ছে এইভাবে উচ্চারণ করতে শেখা। প্রথমত এটাকে আমরা জানি হচ্ছে আমাদের আয়ের মতো, এটা হচ্ছে আমাদের উ, এটা হচ্ছে আমাদের রস্যিকার, এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের রস্যকার। আমরা এই উচ্চারণের সময় একটা ফর্মুলা ব্যবহার করি, আমাদের চিরাচরিত সেই 2019 থেকে বিয়ে বাড়ি ফর্মুলা। আমার বাংলা লেখা অত ভালো না, দয়া করে আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তার মধ্যে আবার হচ্ছে স্ক্রিনের মধ্যে তো বিয়ে বাড়ি ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা এই ক্ষেত্রেও বজায় রাখবো, কারণ এর চেয়ে ভালো ফর্মুলা আপাতত আমরা আর আবিষ্কার করতে যাই নাই, কারণ এই জিনিসটাই আপনারা অনেক ভালো বুঝেন, এটা আমি অন্তত বুঝেছি। ঠিক আছে, বিয়ে বাড়ি ফর্মুলা। তো বিয়ে বাড়ি ফর্মুলার মধ্যে আমরা যে জিনিসটা হয়, একটা বিয়ে বাড়িতে কোন জিনিসটা আইডেন্টিফাই করা সবচেয়ে সহজ, বর এবং কনে। তা আমরা এখানে এই ভয়েল গুলোকে নেব হচ্ছে বর হিসেবে, এবং এই কনসোন গুলো যেগুলো এগুলোকে নেব হচ্ছে কনে হিসেবে। তা আমাদের কাজ হচ্ছে এখন এদেরকে বিয়ে করানো। যেমন আমরা যে কোনো একটা অক্ষর নেব, যেমন এল, যে কোনো একটা অক্ষর, সেটাকে বাংলার ব্যঞ্জন বর্ণের সাথে চিন্তা করব। যেমন এল কে বাংলার ব্যঞ্জন বর্ণ হিসেবে চিন্তা করলে হয় ল। এরপরে আমরা অ্যাড করলাম হচ্ছে আ, সরে আ, আকার। তাহলে কি হয়ে গেল? এল আ, আমাদের উচ্চারণ হয়ে গেল হচ্ছে লা। একইভাবে এল, এরপরে যুক্ত করলাম এই লো এর সাথে, এখানে যুক্ত করলাম হচ্ছে ও, তাহলে উচ্চারণ হয়ে গেল লো। হ্যাঁ, অনেক সময় এখন বর্তমানে এআই এর যুগ,
অনেকেই যেটা করে সেটা হচ্ছে চ্যাট জিপিটি বলেন, জেমিনাই বলেন, তাদেরকে বাংলা উচ্চারণ সহ লেখা দিতে বলে, তারা বাংলা উচ্চারণ লিখে অনেক ভুল, মারাত্মক ভুল। দয়া করে কেউ এআই এর উচ্চারণ দেখে কখনো ভাষা শিখতে যাবেন না, মারাত্মক মারাত্মক ভুল। ঠিক আছে, এগুলো আত্মসীম থাকবেন, সাবধান করে দিলাম। কারণ আমি নিজে অনেক টেস্ট করছি, আমি বইও লিখছি রিসেন্টলি। আপনারা হচ্ছে জানেন যে ঘরে বসে হচ্ছে A1 বইটা অনেকের হাতে পৌঁছে গেছে। তো আহ, এই বইটার মধ্যে অবশ্যই এই বইটার মধ্যে আপনারা যত বাক্য পাবেন, প্লাস হচ্ছে শব্দ অর্থ 1 2 থেকে শুরু করে সবকিছু বাংলা হচ্ছে আপনার উচ্চারণ সহ লেখা। তো আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছিলাম যে আমি হচ্ছে এআই দিয়ে আমি হচ্ছে ডায়লগ আছে, ডায়লগেরও বাংলা উচ্চারণ, বাংলা ওয়ার্ড সহজ সহ লেখা। তো আমি চেষ্টা করেছিলাম যে এআই দিয়ে আমি একটু কিছু উচ্চারণ লিখি, তাতে আমার একটু সহজ হবে আমার লেখাটা। তো আমি এটা সম্ভব হয় নাই, কারণ আমি যখন দেখছি তাদের উচ্চারণ, দেখলাম যে না, এটা আকাশ আর পাতাল তফাৎ। হ্যাঁ, কিছু কিছু মিল হয়, কিন্তু কঠিন ওয়ার্ড গুলো এগুলো পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আমার সব নিজের টাইপ করে লিখতে হয়েছে। তো আতঙ্কীয়, হ্যাঁ, এই জিনিসগুলোতে, তো এই জিনিসগুলোতে খুবই আতঙ্কীয়। তো এল ও লো, এটা কিন্তু এল ইউ লু না, ঠিক আছে, এল ও লো। একই ভাবে আমরা এল, এরপরে হচ্ছে আমি এখানে নিলাম ই, তাহলে আমার ল, এবং এখানে হচ্ছে রস্মিকার, তাহলে এখানে আমার উচ্চারণ হয়ে গেল হচ্ছে লি। এখানে আবার নিলাম এল, এখানে নিলাম হচ্ছে ও, তাহলে এখানে উচ্চারণ হয়ে গেল হচ্ছে লৌকারে লো। এখানে নিলাম এল, এখানে নিলাম হচ্ছে ইউ, রস্যকার, তাহলে এখানে উচ্চারণ হয়ে গেল হচ্ছে লু। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনার ফরাসি ভাষার উচ্চারণের কিন্তু 50% শেষ। এখন এখানে আমি এল নিয়েছি, আপনি যে কোনো অক্ষর নেন, ঠিক আছে, যে কোনো অক্ষর নেন। এখানে আমি এল এর পরিবর্তে যদি হচ্ছে এখানে আমি মনে করেন এম নেই, মনে করেন আমি এখানে এম নিলাম, এমটাকে আপনি কের মতো করে ধরবেন, ব্যঞ্জন বর্ণের ম, তখন হবে এই যে এম আ মা, এম ও ম, এম ই মি, এম ও মো, এম ইউ মিউ। ও, আবার আপনি অন্য যে কোনো ওয়ার্ড নিয়ে এরকম চিন্তা করেন একই ভাবে, তাহলে এখানে যদি আমরা যেমন নিলাম এস, এস আ সা, এস ও সো, এস ই সি, এস ও সো, এস ইউ সু, যে কোনো ওয়ার্ড। এরপরে হচ্ছে আপনি মনে করে নিলেন হচ্ছে একটা ওয়ার্ড নিলেন ভে, ভে আ ভা, এবং এটা কিন্তু একটা শব্দ অর্থ, যদি বলি ইল ভা সে যায়, ভে ও ভো, ভে ই ভি, ভে ও ভো, ভে ইউ ভু, এবং এটা একটা শব্দ অর্থ, যে ভু আমি দেখেছি। তো এই জিনিসটা যদি আপনি ব্যঞ্জন বর্ণ এবং হচ্ছে স্বরবর্ণ মিলিয়ে যদি হচ্ছে প্রনাউন্সিয়েশনটা এখানে শিখে যান, আপনার ফরাসি ভাষার ক্ষেত্রে কিন্তু 50% শেষ হয়ে যাবে। বলা একজন কমেন্ট করছেন পে এর ও এর আর তে এর, এই জিনিস একটু দেখাইলে ভালো হইতো। হ্যাঁ, আমরা জোড়া জোড়া গুলো দেখবো, যেগুলো হচ্ছে আমরা বরযাত্রী দিয়ে শিখবো আগামী ক্লাসে। আপনি আমাকে কাইন্ডলি তখন একটু মনে করাই দিবেন। নর্মালি আমার আসলে লিস্টের মধ্যে এই জিনিসটা থাকে না, আপনি একটু কাইন্ডলি মনে করাই দিবেন। বরযাত্রী ক্লাসে এই জিনিসটা আমরা হচ্ছে শিখবো। তারপরে দুইটা দুইটা যেহেতু আজকে আপাতত ভয়েল এবং কনসোনেন্ট শিখছি। পে এক যদি হয় সেটা হচ্ছে আমি বলবো সেটা হচ্ছে আপনার পে একটাকে যদি আমরা নিই, সেটা হচ্ছে ইংলিশের মতোই, যেমন ইংলিশে তো বললেন অ্যাপ্রোপ্রিয়েটার, তো পে আর কে যেমন এটা হচ্ছে পয়রফলার মতো, ঠিক আছে, প্রোপ্রিয়েতে, প্রোপ্রিয়েতে। বো, এরপরে যদি হয় তে এক, তে একটা হয় হচ্ছে আপনার থয়রফলার মতো, তৈরফলানা বা টয়রফলানা, যেমন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট অন কমা। তারপর হচ্ছে ঘামানো, ট্রান্সপিরে। এরপরে হচ্ছে ও একে তো একারি হয়, এসেট্রা এসেট্রা। voilà। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। নর্মালি ক্লাসটি মোটামুটি 1 ঘন্টা ডিউরেশন হয়ে গেছে, এর চেয়ে আর আমি বাড়াবো না। তো যারা এই ক্লাসগুলো অবশ্যই আগে আগে শেষ করতে চাচ্ছেন, ছোট ছোট আকারে চাচ্ছেন, তারা আমাদের বি ফ্রেন্ডস প্ল্যাটফর্মে অলরেডি A1 এর ক্লাস পাবেন, যেখানে আবারও বলি 50% ডিসকাউন্ট পাচ্ছেন। পাশাপাশি আমাজনে ইন্টারন্যাশনাল ভাবে হচ্ছে
ঘরে বসে ফ্রান্স A1 A2 বইটি পাচ্ছেন। আপনি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং এটা কিন্তু সরাসরি আমাজন থেকেই হচ্ছে আপনার সকল প্রিন্ট সবকিছু নেয়। এবং যদি এটার কথাই বলি, এই বইটা প্রিন্ট হয়েছে ইতালিতে। আরেকটা বই যদি বের করি, ওই বইটা প্রিন্ট হয়েছে হচ্ছে পোল্যান্ডে। তো সারা বিশ্ব থেকে হচ্ছে বইটা প্রিন্ট হচ্ছে, আপনি যেখানে বসেই আপনি হচ্ছে পেতে চান বইটা পাবেন। পাশাপাশি আমার সাথে আগামী সপ্তাহে বুধবার একটি A1 এর ক্লাস শুরু হতে যাচ্ছে। পাশাপাশি B1 এবং B2 ক্লাসও শুরু হতে যাচ্ছে, যেগুলো অবশ্যই আমাদের ফেসবুক পেজে পাবেন। যারা সরাসরি ক্লাস করতে চাচ্ছেন তাদের সাথে তো অবশ্যই আগামী সপ্তাহে দেখা হবে। আর তাছাড়া যারা দূরে আছেন তাদের সাথে এরকম প্রায়ই রাত্রে দেখা হবে, চলে আসবো আপনাদের সাথে আড্ডায় আড্ডায় ফরাসি শিখাইতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দিন শেষে অবশ্যই বলবো কমেন্ট করে জানান ক্লাসগুলো কেমন লাগলো, যাতে আরেকটু মোটিভেশন পাই পাবো। আর শেয়ার করেন যাতে আপনাদের পাশাপাশি আপনাদের আশেপাশের অন্যরাও ক্লাসগুলো দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অহোয়া।